নমস্কার, আনন্দম টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন, সুব্রত সাহা রায়। সুব্রতকে আপনারা আগের দিন দেখেছেন এবং আমাদের ডিপ স্টেট নিয়ে যে আলোচনা চলছে বিভিন্ন পর্বে, তার আজকের দ্বিতীয় পর্ব। আগের দিন আপনারা একটা ধারণা পেয়েছেন ডিপ স্টেট ব্যাপারটা কি। সুব্রত যেরকম বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রথম এটাকে পশ্চিম বিশ্বে নিয়ে এসেছেন, কিন্তু যদিও এরও একটা পশ্চাৎপট আছে। পশ্চাৎপটটা হচ্ছে এরকম যে যখন ইউরোপ সহ এমনকি আমাদের দেশও রাজা মহারাজাদের যখন সময় ছিল, মানে মনার্কি যখন চলতো আর কি, সেই সময়টাতে রাজারাও এরকম কিছু লোকজন পুষতেন বা সম্মিলিতভাবে কিছু কিছু ক্ষেত্রে বহু দেশেই দেখা গেছে ডিপ স্টেট কার্যকরী হয়েছে। হয়তো অন্য কোনো দেশের হয়ে তারা কাজ করেছে, অন্য কোনো রাজ্যের হয়ে তারা কাজ করেছে, এরকম হয়েছে। কিন্তু এই মুহূর্তে ডিপ স্টেট ব্যাপারটা কিন্তু গোটা পৃথিবীর জন্য একটা রীতিমতো হুমকির পরিস্থিতিতে এসে পৌঁছিয়ে দিয়েছে অনেক ক্ষেত্রে। কারণ ডিপ স্টেট যারা নিয়ন্ত্রণ করে তারা অতি ধুরন্ধর, ওয়েল কানেক্টেড, এবং সব থেকে বড় কথা তাদের গোটা পৃথিবী জুড়ে একটা চক্র রয়েছে যেটা অদৃশ্য, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু তাদের ওই অঙ্গুলি হেলনে আগের দিন যে কথাটা আপনি বলেছেন যে পুতুল নাচাচ্ছে আর কি, তারা সুতো তাদের হাতে রয়েছে। তাদের এতটাই অর্থনৈতিক ক্ষমতা, এটা সবচেয়ে বড় ক্ষমতা। এটাই তো, এবং অর্থনৈতিক ক্ষমতাটাই মূল চালিকা শক্তি। এরপরে সেই তো কিং মেকার হবে, সেই তো পাপেট নাচাবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তো আগের দিন সুব্রতবাবুর দাক্ষিণ্যে আমরা কয়েকটা চার্ট দেখেছিলাম। তার মধ্যে একটা চার্ট ছিল যেটাতে ওপরে মনার্কের কথা বলা হয়েছে, সে মনার্ক কারা কারা রয়েছেন সেই মনার্কে, সে ব্যাপারে একটু আভাস দিয়েছিলেন সুব্রতবাবু, কিন্তু ওই চার্টটাকে ভালো করে ব্যাখ্যা করা হয়নি, সময় ছিল না। আজকে দ্বিতীয় পর্বে সুব্রতবাবু আপনার কাছে প্রথমেই আমি জানতে চাইব যে মনার্কের কথা আপনি বলেছেন, চার্টের একদম ওপরে আপনারা দেখতে পাচ্ছেন এখন ক্যামেরাতে, মানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চার্টটা দেখা যাচ্ছে। এই যে চার্টে আপনি যেখানে মনার্ক দেখিয়েছেন, মানে মনার্ক মানে হচ্ছে যে কিনা যার মাথায় মুকুট, মানে যে একদম উপরে বসে আছে, পিরামিডের একদম উপরে বসে আছে, হ্যাঁ, দ্য কিং। মনার্ক এখানে এই মনার্ক তো একজন নয় নিশ্চয়ই, এখানে একজন নয়, কারা কারা? আচ্ছা আচ্ছা, এবার মোনার্কের যে চার্টটাতে আছে এটা আপনি খেয়াল করে দেখবেন যে ওয়ার্ল্ড মনার্ক। তো এখানে মনার্কটা কোনো একজন রাজা বা কোনো একজন একক ব্যক্তি নয়, এখানে কয়েকটা হেড আছে, একটা দুটো ফ্যামিলি বা একটা দুটো এরকম দু চারটে হেড আছে। তো এই হেডটা এরা বেসিক্যালি ক্রাউন কাউন্সিল যে 13 আছে তার পরের লেভেলটাতে, সেই ক্রাউন কাউন্সিল 13-এর মধ্যে থেকে দুজনকে বা তিনজনকে সিলেক্ট করা হয়, নিজেরাই সিলেক্ট করে, এবং সেটা এবং ঘুরে ঘুরে হয়। ধরুন প্রথম 5টা বছর, মানে কেউ যদি এ আর প্রথম কয়েক বছর যদি এ বি থাকে, তাহলে 2 বছর পরে সিডি আসবে, আবার তারপরে ইএফ আসবে, এরকম ভাবে। এক্স্যাক্টলি তাই। তো বেসিক্যালি এটা মেইন হলো ক্রাউন কাউন্সিল অফ 13, 13টা বিশেষ পরিবার ইন দ্য সেন্স যে তারা অর্থনৈতিকভাবে এতটাই ধনবান, এতটাই তারা ক্ষমতাবান আর্থিকভাবে যে তারা অনেক কিছু ডমিনেট করে। আচ্ছা, প্রায় পুরোটাই এরা রুল করে, পুরো প্রায় ওয়ার্ল্ডকে এরা রুল করে। তো এই 13টা এই যে 13 জনের যে কাউন্সিল, মানে 13টা পরিবার, আগের দিন আমি নামগুলো বলেছিলাম, আর এখন কি তার নামগুলো বলার দরকার নেই আমার মনে হয় এপিসোডে, চাইলেও আমি বলতে পারি। না, নামগুলো তো আমরা চার্টেই রয়েছে, আমি দেখি আরেকবার চার্টটা দেখি মাঝখানে, তাতে বুঝতে পারবেন। তো এই 13টা ফ্যামিলি যারা আছে, 13টা ধনবান ফ্যামিলি যারা ট্রিলিয়নিয়ার বা তারও বেশি, এরা সম্পদের অধিকারী, এরা কি করে, এদের এই 13টা ফ্যামিলির এরা হলো রয়্যাল ফ্যামিলি টাইপের, যারা কোনো এক সময় যখন ইংল্যান্ডে রাজ পরিবার ছিল, আজ থেকে প্রায় 100-200 বছর ধরে, এরা রাজার পরিবারের কেউ, অথবা রাজার সঙ্গে যে নাইট এবং লর্ডস যারা থাকতো, অথবা যারা বিভিন্ন জায়গায় ভাইসরয় হয়ে যেত, মানে কোনো দেশের অধিপতি, ওই দেশটাতে ভারতবর্ষের ভাইসরয় ছিল, অন্যান্য দেশেও ভাইসরয় ছিল, রয় একজন ছিল, রয় মানে রাজা, তো রয়ের আন্ডারে ভাইসরয়। তো এদের এই ভাইসরয়ের পরিবার বা লর্ডস এর পরিবার, তো এরা সমস্ত
আজকের দিনে তাদের পরিবারই হলো এই ক্রাউন কাউন্সিল। তার মানেটা এটা কি দাঁড়াচ্ছে না যে যারা একসময় পৃথিবী শাসন করত বলে আমরা জানতাম প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তারাই এখনো শাসন চালিয়ে যাচ্ছে, তাদের পরিবার, মানে তারা তো কেউ নেই, মানে তাদেরই পরিবার বা তাদের পরিবারই বিভিন্নভাবে করে এরা আছে। কারণ যে সম্পদটা তারা লুট করেছিল সেই সম্পদটাই ভাঙিয়ে তারা আজকে তখনই তারা আর্থিকভাবে বলবান হয়েছিল, এবং তারপরে সেই সম্পদ যা হয় সম্পদ ব্যবহার করে টাকা বাড়ে, চক্রবৃদ্ধি করে বেড়ে সেটা আরো বেড়ে গেছে। তো এই 13টা পরিবার এবং সম্পদও প্রচুর হয়ে গেছে। একটা মজার বিষয় এখানে, এই 13টা ফ্যামিলি যে নামগুলো আপনার স্ক্রিনে আপনি দেখাবেন, এই 13টা ফ্যামিলির যে বিজনেস, এরা বিজনেস ফ্যামিলি, বলছি বিজনেস ফ্যামিলি, কিন্তু তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। সবচেয়ে মজার কথা, প্রোডাক্টহীন ব্যবসা এদের, কোনো মানে যে প্রোডাক্ট বাজারে বিক্রি হয় এরকম কিছু নেই, কিন্তু তারা সবচেয়ে বড় ধনবান। কিভাবে? অ্যাকচুয়ালি এর তলায় যারা আছে, যে শিল্পপতিরা আছে, আমরা আজকে যাদের জানি যে বড় বড় শিল্পপতি, ধরুন এলন মাস্ক, বিল গেটস, জেফ বেজোস, বা ধরুন জ্যাক মা, তো এরকম বড় বড় শিল্পপতি যারা মানে টেক বিজনেসে আছে অথবা কোনো ফ্যাশন বিজনেসে আছে, ধরুন যদি বলি আরমানি, বা ধরুন এই যে আমাদের লুই ভিটন, আর্নল্ডের কোম্পানি, তো এই কোম্পানিগুলোর যারা ওনার, এরা সেই কোম্পানিতে ইনভেস্ট করে। এদের নিজস্ব কোনো বিজনেস প্রোডাক্ট ওরিয়েন্টেড নয়, এরা বেসিক্যালি ইনভেস্টার। আর এতটাই সম্পদ এরা বানিয়ে ফেলেছে যে এদের আর বিজনেসটা নিজেদের করতে হয় না, অন্য বিজনেস করে তার থেকে লভ্যাংশ, সেখানে তারা লভ্যাংশ পায়, এবং সেখানে তারা বড় মাপে ইনভেস্ট করে গেছে। কোথাও তাদের হিসেবে তারা ধরুন 5%, 6%, কোথাও 8, 9%, 10% ইনভেস্ট করে গেছে ওই অ্যামাউন্টটা। এবং পৃথিবীর প্রায় বেশিরভাগ কোম্পানিতে এরা, মানে বড় বড় কোম্পানিগুলোতে এরা ইনভেস্ট করে গেছে। তো একটা কোম্পানিতে যখন কেউ ইনভেস্ট করে রাখে, ডেফিনেটলি তার একটা প্রভাব থাকে, তার কথা, তার ব্যাপারটা থাকে, তার বোর্ডে, তার যে বোর্ড অফ ডাইরেক্টরসের মধ্যে তার কিছু প্রভাব থাকে। সে নিজের বোর্ড অফ ডাইরেক্টরসে না থাকলেও যেহেতু ইনভেস্টমেন্ট আছে, ব্যাপারটা কাজ করে। তো এইভাবেই ডিপ স্টেটের যারা ক্রাউন কাউন্সিল যেটা আছে, এই 13টা পরিবার, এই 13টা পরিবার এই বিভিন্ন কোম্পানিতে আজকের তারিখে দাঁড়িয়ে যে কোম্পানিগুলো প্রথম ওয়ার্ল্ডের 50 ব্লু চিপ কোম্পানি বা প্রথম 100টা কোম্পানি, এখানে সবার কোম্পানিতে এদের ইনভেস্টমেন্ট ঢোকানো আছে। বুঝতে পারছি। আচ্ছা, এবার একটু এই কারা কারা আছে এটা যখন কথা হচ্ছিল, এবারে আমি একটু ভারতের দিকে তাকাই। আমি জানি এটা আপনি যেটা বলছেন আন্তর্জাতিক ছবিটা আপনি বলছেন, আমরা আন্তর্জাতিক প্রসঙ্গটাতে অবশ্যই আসবো, আমাদের তো আলোচনাটা চলবে। তো আমি একটু জানতে চাইবো, স্বভাবতই একটু ঘরের কথা জানতে ইচ্ছে করে প্রথমেই, যে ভারতের যে ডিপ স্টেট, ভারতের মধ্যে একটা ডিপ স্টেট আছে, বহুদিন ধরেই চলছে। এই ডিপ স্টেটে কারা কারা এখন রয়েছে? দেখুন, ভারতের ডিপ স্টেটটা বেশ জটিল এবং বেশ বোঝা কঠিন। আগের দিনও বলেছিলাম, ভারতের ডিপ স্টেটটা বেসিক্যালি ডমিনেটেড বাই লেফট লিবারেল ইকোসিস্টেম। আচ্ছা, আমি থামাচ্ছি। এর সঙ্গে সেকুলার লবি, বামপন্থী তথাকথিত সেকুলার বা লিবারেল, উদার মনস্ক বামপন্থী, এরাই এদের যে ইকোসিস্টেমটা, মানে যেরকম ওই পুরোনো কথা বলতে হয় সরকার বালাই ইকোসিস্টেম তো আমারই, হ্যাঁ না, ওই রকম ব্যাপার আর কি। তারা রয়েছে, তারা একটা বড় জায়গা, ইসলামিক স্লিপার সেল তারা আছে। আচ্ছা, আর একটা বুদ্ধিজীবী সমাজও আছে। বুদ্ধিজীবী সমাজ বলতে তো আবার বামপন্থীদের প্রসঙ্গই চলে আসছে। এবার তারা বামপন্থী মন থেকে কতটা কি জানি না, বামপন্থা একটা টুলস, ওইটা তারা বামপন্থা ভাবটা দেখায় ব্যাপারটা থেকে বেনিফিট নেওয়ার জন্য। ভেতর থেকে বামপন্থী কিনা সেটা বোঝা সম্ভব না চট করে সবাই। আমি একটা উদাহরণ বলছি। আফ্রিকান ইউনিয়নের একটা ইউনিয়ন আছে আফ্রিকার বেশ কয়েকটা দেশ নিয়ে। আফ্রিকান ইউনিয়নের এই দেশগুলোতে অধিকাংশ দেশেই ইন্ডিয়া হাউস আছে, যেরকম প্যারিসেও আছে ইন্ডিয়া হাউস, যেরকম ধরুন বার্লিনে আছে ইন্ডিয়া হাউস, এরকম বহু দেশেই ইন্ডিয়া হাউস আছে। তা আমার যে কটা জায়গাতে যাওয়ার সুযোগ ঘটেছিল, তার মধ্যে আফ্রিকান ইউনিয়নে ইন্ডিয়া হাউস আমি গেছি, প্যারিস এগুলোতে তো গেছি। সব জায়গাতে আমি দেখেছি একটা ব্যাপার, সেটা হচ্ছে যারা সেখানে বসে আছে, ভালো ভালো পজিশন নিয়ে চাকরিতে বসে আছে, নির্ঝঞ্ঝাট চাকরি, দিব্যি প্রচুর মাইনে, বিদেশে থাকা, বারবার দেশে আসা যাওয়ার কর খরচা ইত্যাদি পাওয়া যায়, সব কিন্তু বামপন্থী।
এরা তো ডিপ স্টেটেরই অংশ। একদমই ডিপস্টেটের অংশ। এদের কাজটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ইনফ্লুয়েন্স তৈরি করা। হ্যাঁ, কি হয় ব্যাপারটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপ স্টেট কি করে, তার যে পুরো ওয়ার্ল্ডটাকে শাসন তো সে একা করতে পারবে না। সেই রাজাদের আমলে চলে আসুন, একজন বড় সম্রাট তার নিজের দেশটাকে কতগুলো অংশে ভাগ করে দিয়ে কতগুলো জায়গিরদার বা স্থানীয় শাসকদের ভাগ করে দিল, যাতে সে ভালো করে এটাকে কন্ট্রোল করতে পারে। ঠিক একই রকম ভাবে আন্তর্জাতিক ডিপ স্টেট, যেটা বেসিক্যালি ডমিনেটেড বাই ইউকে অ্যান্ড ইউএস ডিপ স্টেট, আছে অনেকেই, কিন্তু মেইনলি যেহেতু ওদের সংখ্যাটা বেশি, মানে ইউএস এবং ইউকে ডিপ স্টেটের সংখ্যাটাই সেখানে বেশি, মানে তাদের সমস্ত মানে ধনবান লোকেরা ওখানে সবচেয়ে বেশি পরিমাণে আছে, তাদেরই একটু বেশি বলবালা ডিপ স্টেটের মধ্যে। না, আমরা ছিলাম ভারতের প্রসঙ্গে। হ্যাঁ, তো এরা কি করে, এরা সেটাকে বিভিন্ন দেশে বিভিন্ন রকম ডিপ স্টেট বানিয়ে রেখেছে, মানে যারা ওদের সঙ্গে অ্যালাই করে চলে। ভারতের ডিপ স্টেটের মধ্যে যে আমি বললাম যে এরা কি করেছে, এরা লেফট লিবারাল গোষ্ঠীকে রেখেছে, মানে ইসলামিক স্লিপার সেল এর সঙ্গে আছে, এর সঙ্গে সেকুলার লবি, যারা ওই সেকুলার একটা সেকুলার বলে আছে। তো এটা এবার এই ব্যাপারটার মধ্যে দেখুন ঠিকঠাক ভাবে অনেকগুলো রাজনৈতিক দল ঢুকে যায়। ধরুন যদি বামপন্থী দলগুলো হয়তো লেফট লিবারালের মধ্যে ঢুকে যাচ্ছে, যদি কংগ্রেস বলি আমি, কংগ্রেসও সেকুলার লবিতে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। ইসলামিক স্লিপার সেলের মধ্যে তো আর কি বলবো, মানে অনেক রকম কিছু রাজনৈতিক দল, ধরুন আগে ছিল সিমি, এখন হচ্ছে কি পিএফআই, তো এরা কিছু আছে, এরকম কিছু দল আছে, বা আসাদুদ্দিন ওবেসি দলটাও যে হ্যাঁ আছে। তো এইভাবে করেই এটা সিস্টেমটা চলে। ব্যাপারটা হচ্ছে যে এই যে এবার এই বামপন্থীদের কে নেওয়ার কারণটা কি, কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, ভারতের ক্ষেত্রে শুধু না, এই বামপন্থা মানে এই কমিউনিজমটা না একটা টুল। কোনো দেশকে যদি বরবাদ করতে হয়, শেষ করতে হয়, তাহলে বামপন্থা থেকে বড় টুল আর কিছু হতে পারে না। শুধু বামপন্থা, খানিকটা ইসলাম ঢুকিয়ে দিলেই তো হয়ে গেল। মজাটা হলো এই কারণে, কারণ এই যে অর্গানাইজেশনটা তৈরি করা এবং অ্যানার্কিটা, এই অ্যানার্কিজম ব্যাপারটা কিন্তু অন্য কোনো দলের মধ্যে নেই। না, এরা অ্যানার্কিজমের মাধ্যমেই ফায়দা তোলে। তাহলে যেখানে অ্যানার্কি নেই সেখানে বামপন্থা নেই। তো অ্যানার্কিটাকে যদি আমরা ইউজ করতে হয়, তাহলে বামপন্থা মানে বেসিক্যালি এইটা যে এই যে মাওইজম বলুন বা এটা সবই স্পন্সর পেছন থেকে তো আসে, এটাকে ইউজ করা হয়, তো এদেরকে ইউজ করা হয়। আর ইসলামিকদেরকে ইউজ করা হয় একটাই কারণে, ইসলামিকদের মধ্যে একটা গোষ্ঠী ভাব আছে, যে আমরা একটা গোষ্ঠী, একতা, একটা গোষ্ঠী একসঙ্গে আছে, মানে কিছু হলে আমরা ঝাঁপিয়ে পড়বো, মানে কিছু হলে একটা ডাক পড়লেই এগিয়ে যাওয়া। একটা দিকও আছে, সেটা হচ্ছে নৃশংসতা, সেটা তাদের মজ্জাগত সঙ্গতভাবেই, মানে সেই যে মাসল পাওয়ারটাকে ব্যবহার করতে, এটা বোধহয় আমার এটা আমার ধারণা, জানি না এটা ভুল কিনা, যে একদিকে মানি, যেটা কথা আপনি বললেন, তার সঙ্গে দরকার হয় মাসল, মানে স্থানীয় ক্ষেত্রে বা যে কোনো জায়গাতে মানুষকে চমকাতে, ভয় দেখাতে, যদি চারটে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে। এই দুটোরই ফিলোসফি ধ্বংসাত্মক। যদি কাউকে ধ্বংস করতে হয়, এই দুটো ফিলোসফিকে সেখানে ইনপুট করে দাও, আপনি কিছুদিন পর ধ্বংস হতে শুরু করবে। ঠিক তাই, এইটা এই জন্য ইউজ করা হয়। কিন্তু ডিপ স্টেট কখনো যেটা তাদের লাভজনক, যে দেশটা যেখানে তারা চাইছে ব্যবসা তাদের হোক, তাদের পুরো হচ্ছে এবং তারা কন্ট্রোল করছে, সেই দেশগুলোতে এরা কখনোই ইসলামিক এবং এই আপনার যে বামপন্থা, এটা ঢুকতে দেবে না, ঢুকবেও না, ঢুকতে পারবেও না। যাকে শেষ করতে চাই তার কাছেই আমি এই দুটো টুলকে ইউজ করব। যাকে শেষ করতে চাই না সেখানে আমি ঢুকতে দেবো, সেখানে ঢুকতে দেবো না, মানে সেখানে আমার ব্যবসা ভালো চলছে, সেখানে ব্যবসা ভালো চলছে। আচ্ছা, এইবারে আমার আজকে আপনাকে শেষ প্রশ্ন, একটা দেশে ধরুন ডিপ স্টেট চলছে, অধিকাংশ বড় দেশেই ডিপ স্টেট আছে, আমরা জানি, সফল দেশে তো অবশ্যই আছে, একদম আছে, উন্নত দেশে আছে, অনুন্নত দেশে আছে, এমনকি উন্নতিকামী দেশগুলোতেও আছে। তো সেই যে দেশটার রাষ্ট্রের যে ব্যবস্থা, তার সঙ্গে ডিপ স্টেটের, ধরুন ভারতের কথাই বলছি উদাহরণ হিসেবে, বা আমেরিকার কথাই বলছি, কদিন আগে ডোনাল্ড ট্রাম্প এ কথা বললেন যে ডিপ স্টেট প্রচন্ড ক্ষতি করছে, ডিপ স্টেট তাকে মারতে চাইছে, তারপরে গুলি চালানো তার উপরে, এবং দেখা গেল যে ব্যক্তিটি গুলি চালিয়েছে, আপনার কথাটা একদম অক্ষরে অক্ষরে মিলছে কিরকম আমি একটু বলে নিই, যে লোকটি গুলি চালিয়েছে সে রিপাবলিকান দলের রেজিস্টার্ড সদস্য, কিন্তু আসলে সে বামপন্থী, এবং সেটা ঘোষিত বামপন্থী, কিন্তু রিপাবলিকান দলের রেজিস্টার্ড সদস্য কেন হয়েছিল? যাতে ট্রাম্পকে মারার সুযোগটা পায় হয়তো বা। তো
এই যে দেশটা চলছে, ডিপ স্টেটও চলছে, দুটোর মধ্যে কি কোনো কানেকশন থাকে? হ্যাঁ, কানেকশন না থাকলে চলবে কি করে? মানে ব্যাপারটা হচ্ছে যে একদম বিরোধিতা করেও চলা যায় না, আবার একসঙ্গেও না। ব্যাপারটা কিছু না, ডিপ স্টেট তার নিজস্ব এজেন্ডা আছে, তার নিজস্ব একটা লাইন আছে, তার নিজস্ব ভেস্টেড ইন্টারেস্ট কিছু আছে। এবার এই ভেস্টেড ইন্টারেস্টগুলো যখনই কোনো দেশের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, বা সেই দেশে যার শাসক আছে তার কথা অনুযায়ী তারা চলছে এবং সে যা চাইছে সেই অনুযায়ী চলছে, তাহলে কোনো সমস্যা নেই, কোনো ঝুট ঝামেলা নেই, সব ঠিকঠাকভাবে চলবে, কোনো রকম আন্দোলন হবে না। 5 বছর কোনো আন্দোলন হবে না। যারা বামপন্থী তারা যতই যাই খারাপ হোক, কোনো কিছু থেকে তারা আন্দোলন করবে না, তাদের কাছে টাকা পৌঁছবে না, তাদের কাছে পয়সা পৌঁছবে না আন্দোলন করার জন্য, এবং তারা আন্দোলন করতেও পারবে না। কিন্তু যদি মনে হয় যে কোনো সরকার, যে সরকার চলছে কেন্দ্র সরকার, সে যে পথটা নিয়েছে সেটা ডিপ স্টেটের পরিপন্থী, ডিপ স্বার্থে ঘা লাগলে সেখানে আমি ক্ষতি করব, সোজা কথা। ঠিক একই রকম ভাবে দেখুন না, এই যে বাংলাদেশে যে ডিপ স্টেট কাজ করছে, আজকে বাংলাদেশে শেখ হাসিনাকে এত বড় আন্দোলন, ছাত্র আন্দোলন ফেস করতে হচ্ছে, তার সরকার টালমাটাল হয়ে আসছে, কারণ সেখানকার ডিপ স্টেট চাইছে, কারণ আন্তর্জাতিক ডিপ স্টেট চাইছে বাংলাদেশের ডিপ স্টেটের মাধ্যমে একটা এনআরকি তৈরি করে শেখ হাসিনাকে পদচ্যুত করে বা সিংহাসনচ্যুত করে সেখানে বিএনপি সরকার তৈরি করা, সেনা শাসন নিয়ে। হ্যাঁ, কিন্তু এটা মূল উদ্দেশ্য না, এটা একটা গৌণ উদ্দেশ্য, এটা একটা উদ্দেশ্য, কিন্তু এর পেছনে যে মূল উদ্দেশ্য সেটা হলো যে বাংলাদেশের কাছে, বাংলাদেশের মানে একটা দ্বীপ আছে তার নাম সেন্ট মার্টিনটা, বাংলাদেশ সেন্ট মার্টিনটা আমেরিকা চেয়েছিল যে আমাকে একটা নৌ বেস, মানে নেভেল বেস করার জন্য, কিন্তু সেটা দেয়নি। এবং তখনই এটা আমেরিকার কাছে এটা একটা চ্যালেঞ্জ মনে হয়েছে যে বাংলাদেশের মতো একটা ছোটখাটো দেশ যদি আমার বিরোধিতা করে, তাহলে আগামী দিনে তো এর থেকে বড় পাওয়ারফুল দেশগুলো আমার কথা মানবে না। যে বাংলাদেশই যদি আমাকে এতটা বিরোধিতা করে এবং এটা দেখাতে পারে, প্রুফ করতে পারে যে আমার তাহলে কোনো ক্ষমতাই নেই, তা যেই কেউ যখন তখন আমাকে করে দিতে পারে আমার বিরোধিতা। তো এটাকে সে একটা মিশন হিসেবে নিয়েছে এবং সেন্ট মার্টিনকে তারা দখল করবে যেভাবেই হোক, সে নিজেদের লোক, মানে বাংলাদেশের লোককে দিয়ে এটা করানো হবে, এবং একটা কুকি ল্যান্ড তৈরি করার প্ল্যান আছে, যেটা মেইন উদ্দেশ্য। যে কিছু লোক আছে যারা বাংলাদেশের এবং মায়ানমার, মানে রাখাইন অঞ্চল এবং মায়ানমারের একটা অঞ্চল আছে, তার নাম হলো গিয়ে কুকি চায়না, যেটা চায়নার বর্ডারের সঙ্গে লাগে, এবং ওই বর্ডারটাতে ওটা কুকিরা থাকে, এবং ভারতেও একটা প্রদেশে কুকি জায়গা আছে। এই কুকিদেরকে নিয়ে একটা ল্যান্ড করা হবে যার নাম হবে কুকি ল্যান্ড। এই কুকি ল্যান্ডে বেসিক্যালি খ্রিশ্চান সম্প্রদায়ের লোকেরা বসবাস করে। তো এই খ্রিশ্চান কমিউনিটিকে তারা উৎসাহ দিচ্ছে বিচ্ছিন্ন হওয়ার জন্যে, ভারত থেকে বিচ্ছিন্ন হও, তোমরা বাংলাদেশের কুকি, তোমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হও, তোমরা মায়ানমারের কুকি, তোমরা মায়ানমার থেকে বিচ্ছিন্ন হও, সবকটাকে নিয়ে একটা আলাদা কুকি ল্যান্ড হবে, যার উপরে আমেরিকার ডিপ স্টেট বা আমেরিকা সরকারের নিয়ন্ত্রণ থাকবে পুরোপুরি। ঠিক তাই, সেইটা করতে যাচ্ছে। এটার উদ্দেশ্য হলো ওই যে সেন্ট মার্টিন দ্বীপটার সঙ্গে এবার মেইনল্যান্ডের সঙ্গে এবার সেন্ট মার্টিন দ্বীপে একটা সংযোগ তৈরি হবে। সেন্ট মার্টিন দ্বীপে নেভেল বেস তৈরি হলে ওই নেভেল বেস থেকে ইউএস আর্মি, মানে ইউএস নেভি ভারতের উপর নজরদারি করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ নজরদারি করতে পারবে চায়নার উপরে। তো চায়না এবং ভারতের, ইন্ডিয়ার উপরে যে নজরদারি করার একটা জায়গা সে চাইছে, আর সেটা শেখ হাসিনা এটা হতে দেয়নি, আপাতত হতে দেয়নি, তার জন্য তার উপরে এই বদলা নেওয়া হচ্ছে। এটা হলো টোটালি একটা ডিপ স্টেটের অর্গানাইজড একটা আন্দোলন চলছে এখন এই মুহূর্তে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুব্রত বাবু, সুব্রত সাহারায়। দেখুন, ভদ্রলোক যে কথাটা বললেন কীরকম খাপে খাপে মিলে যাচ্ছে, যে বাংলাদেশে যে আন্দোলনটা চলছে ইতিমধ্যেই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, ছাত্ররা পথে নামছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো যে শেখ হাসিনা পরিষ্কার বললেন যে আমি সমস্ত কোটা সরিয়ে নেব। কোটা থাকবেই না, সুপ্রিম কোর্টে মামলাটা পেন্ডিং রয়েছে, হিয়ারিং যে কোনো দিন হতে পারত, কিন্তু এরা মানে দাবি মেনে নেওয়ার পরেও এখন চাইছে হচ্ছে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই, যে কথাটা আপনি বললেন। অর্থাৎ একটা আন্দোলন হচ্ছে, আন্দোলনের দাবি সরকার পক্ষ বা যাদের বিরুদ্ধে হচ্ছে তারা মেনে নিচ্ছে, তারপরেও আন্দোলনকারীরা বলছে না, তা তো হবে না, আমাদের এখন এই চাই, আমাদের এখন তাই চাই। আগামীকাল হয়তো দাবিটা বদলে গিয়ে এরকম হবে যে আমরা প্রধানমন্ত্রীর পদে উনি নন, আমি বসবো, এরকম একটা হবে। মানে ব্যাপারটা হচ্ছে এটাকে অ্যানার্কিটাকে টেনে নিয়ে যাওয়া, ডিপ স্টেটের যেটা অন্যতম প্রধান লক্ষ্য। যেখানে আমার উদ্দেশ্য সিদ্ধ হচ্ছে না, সেন্ট মার্টিন পেলাম না, একটা খ্রিশ্চানদের জন্য একটা আলাদা জায়গা তৈরি করতে পারলাম না, আমার নেভাল বেস তৈরি হলো না, চলো বাংলাদেশের ঝামেলাটা পাকাও,
অবশ্যই ইম্প্যাক্ট পড়বে ভারতে। ভারতে ইম্প্যাক্ট পড়বে, অবশ্যই একদম পড়বে, একদম পড়েছে তো, প্রতিবেশী পড়ছে একদম তো, পড়বে, প্রচুর লোকজন একদম ঢুকছে। পড়বে, প্রচুর ঢুকে যাবে। সুতরাং এইটাই হচ্ছে আসল ব্যাপার। আগামী দিনে মানে পরের পর্বে আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি, আমরা পরের পর্বে চাইছি আমরা এবার ডিপ স্টেটের লাস্ট যে জায়গাটা একটা জায়গায় আসছি, যে এবার এই ডিপ স্টেটের মধ্যে, যে ভারতের ডিপ স্টেটের মধ্যে কোন কোন ব্যক্তিরা আছে, আমি সে নামগুলো বলবো। আগামী দিনটা তাহলে আর ভয়ঙ্কর হতে যাচ্ছে। আন্তর্জাতিক ডিপ স্টেট মানে এই যে বিভিন্ন দেশের ডিপ স্টেট যেটা নিয়ে যে আপনি খানিকটা বললেন আজকে। টোটাল যেটা স্ট্রাকচার আছে, অলিখিত স্ট্রাকচার, সেই ডিপ স্টেটের মধ্যে এই যে আমরা আগেরবার জেনে গেছি 13টা ফ্যামিলি যে ক্রাউন কাউন্সিল আছে, ঠিক আছে। এরপরে যে কমিটি অফ 300, এই যে 30 না 300টা, এই যে 300টা ব্যক্তি বা 300টার মধ্যে কিছু ব্যক্তি, কিছু কোম্পানি, কিছু সংস্থা আছে যারা এই কমিটি অফ 300কে লিড করে। এরা কারা, আর তার নিচে রাউন্ড টেবিলে কারা কারা আছে। রাউন্ড টেবিলটা একটু বলে দিই। রাউন্ড টেবিলটা হলো থিঙ্ক ট্যাঙ্ক। দাঁড়ান, আজকে আর নয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুব্রত সাহা রায়। দেখা হচ্ছে আগামী পর্বে। আপনাদের অনুরোধ করব, আনন্দম টিভির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, করান, অন্যদেরও বলুন। কারণ আমরা যে বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসছি সেটা অন্যরা আনবে না, তারা সেগুলো আনতে চায় না। ডিপ স্টেট দ্বারাই অধিকাংশ মিডিয়া আপনি যেগুলো দেখেন নিয়ন্ত্রিত হয়, তাদের পয়সাতেই চলে বলে তারা নিজেদের মানে যেগুলো আসল খবর, হাঁড়ির খবর আপনাকে কোনোদিন জানাবে না। আমরা কিন্তু জানাবো। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে। নমস্কার।